স্প্রিং রিলেটেড কিছু কোয়েশ্চেন, কিছু কনসেপ্ট এখন আমরা আলোচনা করব। দেখো, প্রথমত স্প্রিংয়ের ব্যাপারে তোমাদের বইতে আসলে ওরকম ডিটেলস কিছু বলা নাই। আমি চেষ্টা করব ধরে ধরে তোমাদেরকে জিনিসটা, ম্যাথগুলো আসলে, কঠিন ম্যাথ আসলেও কীভাবে তুমি সহজে চিন্তা করতে পারবে সেই জিনিসটা তোমাকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে আমাকে জানতে হবে হুকের সূত্র। আমার এখানে তোমরা যারা মেল বা ফিমেল স্টুডেন্টরা আছো সবাই কিন্তু টাকার ব্যান্ড অথবা চুলের ব্যান্ড দেখছো। দেখো, টাকার ব্যান্ডকে যতক্ষণ তুমি টানছো বা চুলের ব্যান্ডটাকে যতক্ষণ তুমি টানছো, যতক্ষণ বল প্রয়োগ করতেছো ততক্ষণ তোমার কি হচ্ছে বলতো? স্মরণ হচ্ছে। যতক্ষণ বল প্রয়োগ করছো ততক্ষণ তোমার কি হচ্ছে বলতো? স্মরণ হচ্ছে। সো আমি বল প্রয়োগ করতেছি, তাহলে আমার স্মরণটা কোন দিকে হচ্ছে বলতো? আমি যতক্ষণ বল প্রয়োগ করছি তাহলে আমার এই দিক বরাবর তোমার কি হচ্ছে বলতো? স্মরণ হচ্ছে। আমি যদি বল প্রয়োগ করা থামাই দিই, সে আবার কি করবে বলতো? তার পূর্বের জায়গায় ব্যাক করবে। আমি যদি বল প্রয়োগ করা থামাই দিই, সে কি করবে বলতো? ঠিক তার কোন জায়গায় ব্যাক করবে বলতো? পূর্বের জায়গাটা তোমার কি হচ্ছে বলতো? ব্যাক করবে। তাহলে এটাই হচ্ছে হুকের সূত্র। হুক সাহেব বলে গেছেন যে যতক্ষণ তুমি বল প্রয়োগ করতেছো ততক্ষণ তোমার কি হচ্ছে বলতো? স্মরণ হবে। কি হবে বলতো? স্মরণ হবে। সো উনি বলছেন তুমি যে স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করছো, যতক্ষণ বল প্রয়োগ করছো ততক্ষণ তোমার স্প্রিংয়ের তোমার কি হবে বলতো? স্মরণ হবে। সো আমাদের বইতে আসলে এখানে এস এর পরিবর্তে এক্স বলা আছে। আমাদের বইতে এই এস এর পরিবর্তে কি বলা আছে বলতো? এক্স বলা আছে। তো এই জন্য আমরা এটাকে এক্স হিসেবে চিন্তা করছি। এখন দেখো, আমরা কোনো ইকুয়েশনকে এরকম আসলে সমানুপাতিকে রেখে কাজ করতে চাই না। আমি চাই এখান থেকে একটা ইকুয়েশন ক্রিয়েট করতে। তাহলে দেখো তো, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো কে এক্স। সেখানে কেটা কি? এই কেটাকে দুইটা নামে আমার ডাকা হয়ে থাকে। একটাকে কোনো কোনো বইতে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কোনো কোনো বইতে বলা হচ্ছে তোমার কি বলতো? স্প্রিং ধ্রুবক। আর কোথাও কোথাও এটাকে বলা হচ্ছে বল ধ্রুবক। কোথাও কোথাও কি বলা হচ্ছে বলতো? এটাকে বল ধ্রুবক বলা হচ্ছে। সো একটা হচ্ছে তোমার কি বলতো? স্প্রিং ধ্রুবক, এটাকে আমরা বলছি স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এবং আরেক জায়গায় তোমার এই জিনিসটাকে কোথাও কোথাও কি বলা হয় বলতো? বল ধ্রুবক বলা হয়ে থাকে। তাহলে খেয়াল করো বাচ্চারা, কে বলতে আমরা স্প্রিং ধ্রুবককে বুঝাই এবং কে বলতে আমরা আসলে বল ধ্রুবককে বুঝাই। আর এখানে এক্স বলতে কি বুঝায়? এক্স বলতে আমাদের বইতে শুধুমাত্র স্মরণ বলা আছে, কিন্তু তুমি যদি একটু বেসিক অ্যানালাইসিস থেকে বুঝতে চাও, এক্স বলতে বুঝায় আসলে, এক্স বলতে আসলে বুঝায় সাম্যাবস্থা থেকে স্মরণ। এটাকে আমরা বুঝাবো সাম্যাবস্থান হতে তোমার কি বুঝায় বলতো? স্মরণ বুঝায়। তো ভাইয়া সাম্যাবস্থান বলতে আসলে কি বুঝায়? নর্মালি এই যে একটা স্প্রিং নর্মালি তুমি এভাবে ঝুলাই রাখো, এটাকে তার শিথিল অবস্থা বা সাম্যাবস্থা বলে। তুমি এখান থেকে একটু টান দাও, এখান থেকে তুমি যতটুকু টান দিয়ে সরিয়েছো সেটাই হচ্ছে সাম্যাবস্থা। আমি যদি তোমাকে একটু ডিটেলস বুঝাইতে চাই, দেখো এটা হচ্ছে আমাদের স্প্রিংটা এভাবে ছিল। আমি করলাম কি, একটু পরে এই স্প্রিংটার মধ্যে আমি এরকম একটা বস্তুকে ঝুলাই দিছি। দেখো, আমি এরকম একটা বস্তুকে ঝুলাই দেওয়ার ফলে দেখো এই স্প্রিংটা ঠিক এই লেয়ার থেকে এই লেয়ার পর্যন্ত একটু তোমার কি পাইছে বলতো? বৃদ্ধি পাইছে। এই যে এখান থেকে এখান পর্যন্ত বৃদ্ধি পাইছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো সাম্যাবস্থান থেকে স্মরণ। এই জিনিসকে আমরা বলবো সাম্যাবস্থান হতে তোমার কি বলতো? স্মরণ বোঝায়। প্রশ্ন হচ্ছে সবসময় কি এটা বৃদ্ধি পাবে? এমনও তো হতে পারে, দেখো এমনও তো হতে পারে যে তোমার স্প্রিংটা এইভাবে ছিল, তুমি করলা কি, স্প্রিংকে একটু প্রেশার ক্রিয়েট করছো, হয় না? আমরা মাঝে মাঝে একটু চাপ প্রয়োগ করি। এই যে চাপ প্রয়োগ করার ফলে দেখো তো স্প্রিংটা আগে ছিল এই লেয়ারে, বর্তমানে স্প্রিংটা চলে গেছে কোথায় বলো তো? এই লেয়ারে চলে গেছে। তাহলে এই যে তোমার কিছু পরিমাণ তোমার কি হয়েছে বলতো? সংকোচন হয়েছে। এটাকে আমরা বলি কি বলতো? সাম্যাবস্থান থেকে স্মরণ। এইভাবে জিনিসগুলো আসলে তোমার বইতে দেওয়া নাই, বাট তোমাকে জিনিসগুলো বুঝতে হবে। সো সাম্যাবস্থান থেকে স্মরণ বলতে কি বোঝায়? এটা এমনও হইতে পারে সে বৃদ্ধি পাচ্ছে, আর এমনও হইতে পারে সে তোমার কি হচ্ছে বলতো? হ্রাস পাচ্ছে। সো এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে স্মরণ, এটাও সাম্যাবস্থান থেকে স্মরণ। এই জিনিসটাই আসলে আমার এখানে কি আকারে দেওয়া আছে বলতো? এক্স আকারে তোমার কি হচ্ছে বলতো? দেওয়া আছে।
এই জিনিসটা আমার এখানে এক্স আকারে দেওয়া আছে। তাহলে হুক সাহেবের সূত্রটা পড়ছো, হুক সাহেবের সূত্র কথা হচ্ছে বলতো এফ ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো কে এক্স। এফটা কি? এফ হচ্ছে প্রযুক্ত বল, কেটা কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্সটা কি? এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। এবং তোমাদের বইতে এই যে স্প্রিংকে দেখো তো, তুমি বিভব শক্তির সংজ্ঞা কি পড়ছিলা? স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হবে বা তার মধ্যে যে শক্তিটা জমা হবে তাকে আমরা কি শক্তি বলি বলতো? সঞ্চিত শক্তি বলি। দেখো তো স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়েছে, এটা ছিল স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা, তুমি করছো কি তার স্বাভাবিক অবস্থাকে চেঞ্জ করে দিছো। তাহলে বিভব শক্তির সূত্র অনুযায়ী তার মধ্যে অবশ্যই কাজ করার কিছু সামর্থ্য অর্জিত হবে, অর্থাৎ তার মধ্যে কিছু শক্তি জমা হবে। তাহলে এইখানে এই যে স্মরণ দেওয়ার কারণে আমি লিখে দিচ্ছি, এই যে এখানে স্মরণ হওয়ার ফলে স্মরণ হবার ফলে স্মরণ হবার ফলে স্প্রিংয়ের মধ্যে স্প্রিংয়ের মধ্যে কিছু শক্তি জমা হয়। স্প্রিংয়ের মধ্যে কি হয় বলতো? কিছু শক্তি তোমার কি হচ্ছে বলতো? জমা হয়ে এই শক্তিটার মান হচ্ছে এটাকে কেউ কেউ ডাব্লিউ দিয়ে প্রকাশ করে। ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্রটা কি বলতো? এই সূত্রটা হচ্ছে হাফ কে তোমার কি হচ্ছে বলতো? এক্স স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা এটা একটা ডিটেল এক্সপ্লেনেশন আছে, একটা ডিটেল সূত্র আছে, বাট এটা আমার এখানে আপাতত কোনো প্রয়োজন নাই। আমার শুধুমাত্র তোমার বুঝিয়ে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে হুকের সূত্র এফ ইকুয়ালস টু কে এক্স, তুমি বস্তুকে স্মরণ প্রয়োগ করছো, ফলে এফ ইকুয়ালস টু তোমার কি হচ্ছে বলতো? কে এক্স সূত্রটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে তোমাকে সেটা আমি বললাম। এবং এই যে তুমি তাকে স্মরণ দিছো, তাকে সংকোচনও করতে পারো বা তাকে প্রসারণও করতে পারো, ফলে তার মধ্যে কিছু শক্তি জমা হবে। এই শক্তিটাকে আমরা কি বলছি বলতো? ডাব্লিউ ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। সো এটাকে দুইটা নামে ডাকা হয়। এটাকে কখনো কখনো কোনো টিচার এইভাবে প্রশ্ন করে থাকেন। সো আমি পিক লাইনগুলো তোমাকে, পাঁচ লাইনগুলো তোমাকে বলে দিচ্ছি। এটা হইতে পারে স্প্রিংয়ের মধ্যকার সঞ্চিত শক্তি, স্প্রিংয়ের মধ্যকার সঞ্চিত শক্তি, এটাও প্রশ্ন করতে পারে। অথবা এভাবে প্রশ্ন আসতে পারে স্প্রিং দ্বারা কৃত কাজ। এভাবে প্রশ্ন হতে পারে যে স্প্রিং দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কি কাজ বলতো? স্প্রিং দ্বারা তোমার কি কাজ বলতো? কৃত কাজ। সো এই সূত্রটা আশা করি খুব ভালোভাবে তোমার মনে রাখবা, কারণ এই সূত্র থেকে তোমাকে বেশ কিছু অ্যানালিটিক্যাল প্রশ্ন সলভ করতে হবে। সো আমি এখান থেকে এই রিলেটেড একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিয়ে দিচ্ছি। দেখো, আমরা ছোটবেলায় কিছু খেলনা পিস্তল দিয়ে খেলতাম। দেখো ওই খেলনা পিস্তলগুলো কেমন ছিল? দেখো নর্মালি হইতো কি, এই যে এখানে একটা ব্যায়নেট ছিল। সো আমরা এটা আমাদের ট্রিগারটা ছিল। আমি যদি এই পিস্তলের ভিতরে ঢুকতে চাই, দেখো এই পিস্তলের ভিতরে কীরকম জিনিস ছিল? এই পিস্তলের ভিতরে এরকম স্প্রিং ছিল, এরকম স্প্রিং থাকে পিস্তলের ভিতরে, এবং তার সামনে এরকম একটা বুলেট বা এটাকে টোটা বলো অনেকে। হ্যাঁ, তো তুমি যখন এখানে কি করো বলো তো? এই ট্রিগারটাকে চাপো, এই ট্রিগারকে তুমি যখন কি করো বলো? চাপো, তখন কি হয় জানো? স্প্রিংটা সংকুচিত হয়ে যায়, অর্থাৎ স্প্রিংয়ের সিচুয়েশনটা এমন হয়ে যায়। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্প্রিংটা এরকম তোমার কি হচ্ছে বলতো? সংকুচিত হয়ে যায়। এবং এই যে বুলেটটা তোমার এখানে চলে আসে। এই যে বুলেটটা তোমার কোথায় চলে আসে? এই জায়গাটায় চলে আসে। তাহলে খেয়াল করো তো, তোমাকে যে একটু আগের পেজটাতে আমরা দেখিয়েছিলাম যে দেখো স্প্রিংকে তুমি যখন সংকোচন করছো তখন তার মধ্যে কি হয় বলো তো? একটা শক্তি জমা হয়। ভালো মতো বুঝো, তখন তার মধ্যে কি জমা হয় বলো তো? একটা শক্তি জমা হয়। এই শক্তির পরিমাণটা কি বলো তো? হাফ কে এক্স স্কোয়ার। দেখো তো পিস্তলের মধ্যে কি হচ্ছে? এই যে তুমি যে ট্রিগার চাপাইছো, এই ট্রিগার চাপানোর ফলে কি হয়েছে বলতো? স্প্রিংটা সংকুচিত হয়েছে। ফলে এখন স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি জমা হয়েছে, এই যে শক্তিটা, এই শক্তির মান হচ্ছে হাফ কে কত স্কোয়ার বলতো? এক্স স্কোয়ার।
এই যে শক্তিটা জমা হচ্ছে, তুমি যখন এই যে ট্রিগার যখন যতক্ষণ চেপে ধরে রাখছো, এটা ততক্ষণ জমা হয়ে আছে। যখনই তুমি ট্রিগারটা ছেড়ে দিচ্ছ, দেখো না অনেক দ্রুততার সাথে ভেতর থেকে তোমার কি বের হয় বলো তো? বুলেটটা বের হয়। অনেক দ্রুততার সাথে কি বের হয়? ভেতর থেকে বুলেট বা যে বস্তু ভেতরে থাকে সেটা বের হয়ে যায়। দ্যাট মিনস কি বলো তো? এই যে শক্তিটা তার মধ্যে জমা হয়েছে, তুমি যখন ছেড়ে দিচ্ছ, এই শক্তিটাই একটু পরে গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। মনে আছে আমরা শুরুতে বলেছিলাম যে শক্তির এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়। শক্তি কখনো বিভব শক্তি থাকে, একটু পর সে গতিশক্তি হয়ে যায়। কখনো স্প্রিংয়ের মধ্যকার সঞ্চিত শক্তি থাকে, তুমি যখন ট্রিগারটাকে চাপায়ে ধরো তখন সে সঞ্চিত শক্তি থাকে, যখনই ছেড়ে দাও তখন সে কি হয় বলো তো? গতিশক্তি হয়। তার মানে তুমি যখন ট্রিগারটাকে ছেড়ে দিচ্ছ, তখন এই হাফ কে এক্স স্কোয়ার বা স্প্রিংয়ের মধ্যকার সঞ্চিত শক্তি কিসে রূপান্তরিত হয়েছে? গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই পিস্তলের যদি কোনো ম্যাথ আসে, ওখান থেকে এই ম্যাথটাই আসবে যে ট্রিগার চাপার ফলে স্প্রিংয়ের মধ্যকার সঞ্চিত শক্তি সমান যে বুলেটটা থাকে সেই বুলেটের গতিশক্তির সমান। যে বুলেট থাকে সেই বুলেটের তোমার কি বলতো? গতিশক্তির সমান। তাহলে খেয়াল করো, এই যে আমরা তাহলে কি বলতে পারবো? হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম কত স্কোয়ার বলতো? ভি স্কোয়ার। কারণ আমরা জানি যে এই যে হাফ কে এক্স স্কোয়ার এবং হাফ যে ভি স্কোয়ারটা আছে, এটা আমাদের জন্য খুব বেশি তোমার কি বলতো? একটা ইম্পর্টেন্ট সূত্র। এটা যে কি পরিমাণ কাজে লাগবে তোমরা বুঝতেই পারবে না। হাফ কে এক্স স্কোয়ার সমান কথা হচ্ছে বলতো হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, তুমি জাস্ট মনে রাখতে হবে কনসেপ্টটা কি। আমি আবারও বলছি, তুমি ট্রিগার চেপে ধরে রাখছো, তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে, যখনই ট্রিগারটা ছেড়ে দিছো সে গতিশক্তি দান হয়েছে। দেখো আমি এখান থেকে একটা প্রশ্ন তোমাকে করে দিচ্ছি না, একটা প্রশ্ন আসো আমরা এখান থেকে সলভ করে ট্রাই করি। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে 500 নিউটন মিটার ইনভার্স ওয়ান, হ্যাঁ আমি একটু পরেই দেখাবো নিউটন মিটার ইনভার্স ওয়ান কীভাবে আসছে। 500 নিউটন মিটার ইনভার্স ওয়ান স্প্রিং ধ্রুবক বিশিষ্ট তোমার পিস্তল হতে 10 গ্রাম ভরের বুলেট যদি 1000 ms ইনভার্স ওয়ান বেগে বের হয়, 1000 ms ইনভার্স ওয়ান বেগে কি হয় বলতো? বের হয়। তবে বুলেটের ভিতরে যে স্প্রিংটা, বুলেট বলছি, পিস্তলের ভিতরকার যে স্প্রিংটা ছিল তার সংকোচন কত? তবে পিস্তলের ভেতরকার যে স্প্রিংটা আছে সেই স্প্রিংয়ের সংকোচনটা কত? আসো আমাদের ফর্মুলা কি ছিল? হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার। আসো আমরা সেটা সলভ করার চেষ্টা করি। তাহলে আমার এই যে হাফ স্প্রিং ধ্রুবকের মান আমাকে কত দেওয়া আছে বলতো? 500। স্প্রিং ধ্রুবকের মান কত দেওয়া আছে বলতো? 500। এবং যে সরণটা ওটা আমাকে জানতে চাইছে সেটা কথা হচ্ছে বলতো এক্স স্কোয়ার ইকুয়ালস টু দেখো তো আমাকে এম এর মানটা কত দিচ্ছে বলো তো? 10 গ্রাম। তো 10 গ্রাম তো আমি গ্রামে রেখে তো ফিজিক্সের কোনো ইকুয়েশন সলভ নর্মালি করা উচিত না, কারণ সব কিছুকে একই করতে হয়। যে এই যে 10 গ্রাম দেওয়া আছে, 10 গ্রামকে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো 0.01 কেজি চলে আসবে। সো 0. কত হচ্ছে বলো তো? 01 ইন্টু ভি স্কোয়ার কত বেগে বের হচ্ছে বলো তো? 1000 বেগে বের হচ্ছে। সো 1000 স্কোয়ার। দেখো তো আমার এখানে একমাত্র আননোন ভ্যালু কোনটা? তুমি যদি এখান থেকে সলভ করলে দেখবে এখান থেকে একটা এক্স এর ভ্যালু তোমার কি হচ্ছে বলো তো? বের হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে একটা এক্স এর ভ্যালু তোমার কি হচ্ছে বলতো? বের হয়ে যাবে। ফলে তুমি খুব সহজে স্প্রিংয়ের সংকোচন বের করে ফেলতে পারবে। মাঝে মাঝে করে কি জানো? স্প্রিংয়ের সংকোচন বলে দেয়, বেগটা বের করতে বলে। মাঝে মাঝে স্প্রিংয়ের সংকোচন বলে দেয়, বেগ বলে দেয়।
গ্রাম বলে দেয়, বুলেটের ভর বলে দেয়, স্প্রিং ধ্রুবক বের করতে বলে। তার মানে এই ইকুয়েশনটা তুমি যদি ভালো মতো আত্মস্থ করতে পারো, এখান থেকে যেই ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি করতে পারবা। স্প্রিং রিলেটেড আরও বেশ কয়েকটা বোর্ড কোয়েশ্চেন আছে, আমরা যখন বোর্ড কোয়েশ্চেনটা পড়বো তখন খুব সহজে এখান থেকে কী করতে পারবো বলো তো, করে ফেলতে পারবো। তবে হ্যাঁ, একটা ম্যাথ তোমাকে আমি করে দিতে পারি। দেখো এখানে আরেকটা বেসিক ম্যাথ আছে, দেখো সেটা হচ্ছে একটু ওয়েট করো, সরি, দেখো আচ্ছা এখানে করে ফেলি। ধরো এরকম একটা স্প্রিং আছে, এখন এই স্প্রিংয়ের মধ্যকার তুমি স্প্রিংয়ের মধ্যে তুমি একটা বস্তুকে স্প্রিংয়ের মধ্যে এরকম একটা বস্তুকে ঝুলাই দিচ্ছে। ওকে ফাইন, বলা হচ্ছে এই স্প্রিং ধ্রুবক কত যখন এই এম এর মানটা হচ্ছে 2 কেজি এবং বস্তু ঝুলানোর ফলে ওর যে প্রসারণ হয়েছে ওই প্রসারণের মান হচ্ছে 10 সেন্টিমিটার। তো কে এর মানটা জানতে চাইছি। সো আমরা কিন্তু সবাই জানি যে এফ ইকুয়ালস টু কত হচ্ছে বলতো, কে এক্স। এফ ইকুয়ালস টু কত বলতো, কে এক্স। এফ মানে কত, এম জি সমান কে ইন্টু কত হচ্ছে বলতো, এক্স। আমার কাছে চাইছে কি বলতো, কে এর ভ্যালু। তাহলে আসো এই যে কে এর ভ্যালুটা কত হবে, তাহলে কে ইকুয়ালস টু হবে এম জি ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো, এক্স। আসো এই এম এর জায়গায় আমরা মানটা বসাই। দেখো তো এই এম এর জায়গায় যদি আমরা মানটা বসাই, এম এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান হচ্ছে 9.8 এবং আমাকে বলছে 10 সেন্টিমিটার সংকোচন হয়েছে। তাহলে 10কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত মিটার আসে বলো তো, 0.1 মিটার আসে। এই এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে বসে দেওয়ার ফলে দেখবা আমার এখান থেকে এরকম একটা অ্যান্সার বের হবে, যে কে এর জন্য দেখবা যে এখান থেকে একটা মান বের হবে। দেখো এই যে তোমরা যারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে এখান থেকে আসলে কে এর মানটা কত বের হয়েছে। সো এগুলো ছিল মোটামুটি বেসিক ক্লিয়ার ম্যাথ। এছাড়াও কিছু প্রশ্ন বোর্ড পরীক্ষা আসছে, আমরা সিকোয়েন্সিয়ালি বেসিকগুলো শেষ করার পর ওই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো। স্প্রিং রিলেটেড প্রবলেমগুলো সলভ করার পর এখন আমি তোমাদেরকে ক্ষমতার একটা কনসেপ্ট আলোচনা করব। দেখো সো ক্ষমতা জিনিসটা কি, ক্ষমতা বলতে আসলে কি বোঝায় একটু খেয়াল করো। ক্ষমতা একক সময়ে কাজ করার যে সামর্থ্য তাকে আমরা কি বলি বলতো, একক সময়ে কাজ করার যে হার তাকে আমরা ক্ষমতা বলি। ধরো আমি মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই একটা 10 কেজি ভরের বস্তুকে দুজনে পৃথকভাবে 10 তলা বিল্ডিং উঠাচ্ছে। ধরো 10 তলা বিল্ডিং উঠাইতে মিস্টার ওয়াই এর সময় লাগছে 20 সেকেন্ড, আমার সময় লাগছে তোমার কথা হচ্ছে বলতো 200 সেকেন্ড। যেহেতু আমি এটা হেলদি, আমার সময় বেশি লাগছে। তাহলে বলো তো কার ক্ষমতা বেশি হবে? যে কম সময়ে কাজটা করতে পারছে তার ক্ষমতা বেশি হবে। অর্থাৎ সময়ের সাপেক্ষে তোমার কাজ করার যে হারটা সেটাই আছে আসলে কি বলতো, ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে কি, সময়ের সাপেক্ষে কাজ করার হারকে আমরা কি বলি বলতো, ক্ষমতা বলে থাকি। তাহলে ক্ষমতা বলতে বোঝাচ্ছে সময়ের সাপেক্ষে কাজ করার যে হার, ওই হারকে আমরা পাওয়ার বা তোমার ক্ষমতা কি হচ্ছে বলতো বলে থাকি। পাওয়ার বা কি বলি বলতো, ক্ষমতা বলি। তাহলে সময়ের সাপেক্ষে কাজ করার যে হার, ওই হারকে আমরা কি বলি বলতো, ক্ষমতা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এই ক্ষমতাকে আমরা নর্মালি পি দিয়ে প্রকাশ করি। ক্ষমতাকে নর্মালি পি দিয়ে আমরা কি করি বলতো, প্রকাশ করি। ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো, পি দিয়ে প্রকাশ করি। সো পি ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো, পি ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কথা হচ্ছে বলতো টি। পি ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো ডাব্লিউ বাই কথা হচ্ছে বলতো টি। আচ্ছা ঠিক আছে, তো পাওয়ারকে আমরা ডাব্লিউ বাই টি দিয়ে
বের করে ফেলতে পারি। এখন এই যে কাজের কিন্তু অনেকগুলো রূপ আছে। ওই যে বললাম কাজ এবং শক্তি পরস্পরের সমতুল্য। কখনো কখনো বলবে যে একটা বস্তুকে তুমি গতিশক্তি দিচ্ছ, তো তখন তুমি এই ডাব্লিউর জায়গায় তখন তুমি কাকে ইউজ করবা, গতিশক্তিকে ইউজ করবা। কখনো কখনো কি বলতো, কাজের ক্ষেত্রে এমনও বলতে পারে কাজ ইকুয়ালস টু এমনও বলতে পারে যে কোনো একটা বস্তুকে গতিশক্তি দিচ্ছ, তাহলে তখন কত হবে বলতো, হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই কথা হচ্ছে বলতো টি। আবার কখনো কখনো এমনও হইতে পারে যে তুমি কোনো একটা বস্তুকে তুমি কোথায় উঠাচ্ছ বলতো, এই যে চলে উঠাচ্ছ, ফলে এখানে কাজটা কি হবে, বিভব শক্তির সমান। তখন তুমি এখানে কি ইউজ করবে বলতো, mgh ইউজ করবে। তখন তুমি এখানে কি ইউজ করবে বলতো, mgh তোমার কি হচ্ছে বলতো ইউজ করবে। সো পাওয়ারের জন্য ডাব্লিউ হাফ এম বি স্কোয়ার বাই টি এটাও ইউজ করা যায়, mgh বাই টিও তোমার ইউজ করা যায়। এখন আমি একটা জিনিস দেখাবো যেটা আসলে এমসিকিউতে আসে, বাট আমাদের বইতে না ওইভাবে দেওয়া নাই। সেটা কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকের ক্লাসে শুরুতে তোমাকে কাজটা পড়ানো হয়েছিল, ওই কাজের মধ্যে আমরা নিশ্চয়ই তোমাকে পড়াইছিলাম যে ডাব্লিউ সমান কথা হচ্ছে বলতো এফএস। তো তুমি কি জানলা, তুমি জানলা যে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টু, একটু আগে পড়ছে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ এর পরিবর্তে আমরা কি বলতে পারি বলতো, এফ এস বাই কথা হচ্ছে বলতো টি। এখন এই যে এফ এস বাই টিটা এখানে আমরা কি লিখতে পারি, এস বাই টি ইন্টু কথা হচ্ছে বলতো এফ। এখন তুমি যখন গতিবিদ্যা চ্যাপ্টার পড়ছিলা, গতিবিদ্যা চ্যাপ্টার মনে আছে এস ইকুয়ালস টু কি ছিল বলতো, ভিটি ছিল। সো আমরা কিন্তু ভি ইকুয়ালস টু কত বলতে পারি বলতো, এস বাই টি বলতে পারি। সো এই ভি এর পরিবর্তে, এস বাই টি এর পরিবর্তে আমরা কি বলতে পারি বলতো, ভি বলতে পারি। সো ক্ষমতার জন্য কিন্তু নতুন একটা সূত্র আছে। ওই সূত্র কি বলতো, ওই সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু কত হচ্ছে বলতো, এফ পি। ওই সূত্রটা কি বলতো, ওই সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো এফ ভি। দেখো যেখানে এর প্রত্যেকটা পরিচয় আছে, যেখানে এফ বলতে আমরা নর্মালি প্রযুক্ত বল বুঝি, এফ বলতে আমরা প্রযুক্ত বল বুঝবো, এবং এই ভিটা কিন্তু যেন তেন ব্যাগ না। এই ভি বলতে আমরা সমবেগকে বুঝাই, এই ভি বলতে আমরা সমবেগকে বুঝাই। এই ভি বলতে আমরা কাকে বুঝাই বলতো, সমবেগকে বুঝাই। তাহলে ডাব্লিউ ইকোয়ালস টু কথা হচ্ছে বলতে এফ এস, পি ইকোয়ালস টু কথা হচ্ছে বলতে ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকোয়ালস টু কথা হচ্ছে বলতে এফ এস বাই টি, এফ ইন্টু কথা হচ্ছে বলতে এস বাই টি। সো পি এফ ইকোয়ালস টু কথা হচ্ছে বলতে প্রযুক্ত বল, এবং ভি বলতে তোমার কি ব্যাগ বুঝায় বলতো, সমবেগ বুঝায়। ভি বলতে কি ব্যাগ বুঝায় বলতো, সমবেগ তোমার কি হচ্ছে বলতো বুঝায়। সো আমরা পাওয়ার থেকে অনেকগুলো সূত্র পাইছি। পাওয়ার বলতে কি বুঝায়, ডাব্লিউ বাই টি। মাঝে মাঝে ডাব্লিউর পরিবর্তে তোমার গতিশক্তি সূত্র ইউজ করতে হতে পারে, প্রশ্নভেদে তোমার এমজিএইচ বাই টি ইউজ করতে হতে পারে, বা কখনো কখনো তুমি এফ ভি ইউজ করতে পারবা। আসো এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কর্মদক্ষতা। যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কর্মদক্ষতা, সেটা হচ্ছে কর্মদক্ষতা। দেখো, সো কর্মদক্ষতার ব্যাপারটা আমরা দেখি। কর্মদক্ষতা কি, দেখো। সো কর্মদক্ষতা বা ইংরেজিতে এই জিনিসটাকে বলা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি একটু বানানটা সম্ভবত ভুল হয়েছে, যাই হোক ফিজিক্সের বানানটা ম্যাটার করতেছে না। সো কর্মদক্ষতা আসলে কি বোঝায়, কর্মদক্ষতা আসলে ব্যাপারটাকে আমি একটু তোমাকে ভিজুয়ালাইজ করে একটু বোঝানোর চেষ্টা করি। তুমি ক্লাস 1 থেকে 9 বা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তোমার ব্রেনে তুমি যা দিছো তার সবটুকু কি তোমার এখন মনে আছে? না। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আমার ব্রেনে যা ইনপুট দিছি তার সম্পূর্ণ কিন্তু আউটপুট পাইনি। তার মানে আমি যতটুকু আউটপুট পাইছি সেটা আমার ইনপুটের কতটুকু। ধরো আমি আমার ব্রেনকে 100% দিয়েছি, কিন্তু এখন আমার মনে আছে 90%। তাহলে আমার 100% থেকে যতটুকু মনে আছে সেটাই হচ্ছে আমার ইফিসিয়েন্সি, আমার দক্ষতা, আমার কর্মদক্ষতা। সো কর্মদক্ষতা বলতে বোঝায় আমি কোথাও জায়গায় কোনো মেশিনে বা কোনো ইঞ্জিনে বা কোনো কোথাও যতটুকু দিয়েছি এবং যতটুকু পেয়েছি তার যে অনুপাতটা, ওই অনুপাতকে আমরা কি বলি বলতো, কর্মদক্ষতা বলি। সো মনে রাখবা কর্মদক্ষতা হচ্ছে আমাদের বইতে বলা হচ্ছে লভ্য। সো লভ্য মানে হচ্ছে যেটা পেয়েছি, লাভ করেছি। সো লভ্য ওয়ার্ডটা ইউজ না করে আমরা জাস্ট এভাবে মনে রাখবো কার্যকর ক্ষমতা, মনে রাখবো কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা,
প্রদত্ত ক্ষমতা। ভাই কার্যকর ক্ষমতা জিনিসটা কি? দেখো যে বললাম ক্লাস 1 থেকে 9 পর্যন্ত আমি আমার ব্রেনকে কিছু প্রদত্ত ক্ষমতা দিয়েছি, কিছু ক্ষমতা দিয়েছি, তার সবটুকু তো আমি কাজে লাগাইতে পারিনি। যতটুকু কাজে লাগাইতে পারছি সেটাই হচ্ছে আমার আউটপুট, আমি তা পেয়েছি। সো সেটাই হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, আমি যা কাজে লাগাইতে পারছি। আমি যতটুকু দিছি আর আমি যতটুকু কাজে লাগাইতে পারছি তার যে অনুপাতটা, এটাকে বলা হয় কর্মদক্ষতা। এই যে কর্মদক্ষতাকে আমরা অলওয়েজ চেষ্টা করব, পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে। কি দিয়ে প্রকাশ করতে? পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে। সো কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই তোমার কি ক্ষমতা বলো তো? প্রদত্ত ক্ষমতা ইন্টু কত পার্সেন্ট বলো তো? 100%। সো কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু কত পার্সেন্ট বলো তো? 100%। ওকে, কর্মদক্ষতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে তোমার কি করি বলতো? প্রকাশ করি। কর্মদক্ষতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? ইটা দিয়ে তোমার কি করি বলতো? প্রকাশ করি। কর্মদক্ষতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইটা দিয়ে প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে, এটা একটা গ্রিক ওয়ার্ড। আমরা এখন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, যে চাইলে কিন্তু বহুপদী সমুক্ত সূচকে দিতে পারে। দেখো তো, তুমি একটু আগে ক্ষমতা বলতে আসলে কি পড়ছিলা? দেখো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, শক্তি বাই সময়। দেখো তো, যদি বাংলা অনুবাদ করে লিখি, ডাব্লিউ বলতে কাজ বা শক্তি বোঝায়, শক্তি বাই সময় লেখা যায়। তাহলে দেখো তো এখানে কি আছে? এখানে আছে কার্যকর ক্ষমতা, মানে হচ্ছে এভাবে লিখতে পারি না যে কার্যকর শক্তি বাই সময়, কার্যকর শক্তি ডিভাইডেড বাই তোমার কথা হচ্ছে বলতো সময়, আর নিচে কি হয় বলতো? প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি বাই তোমার কথা হচ্ছে বলতো সময়, প্রদত্ত শক্তি বাই তোমার কথা হচ্ছে বলতো সময়। তাহলে খেয়াল করো, এই যে সময় সময়, এই যে সময় এবং সময় ক্যান্সেল আউট হচ্ছে, মানে কাটাকাটি হচ্ছে। কাটাকাটি হওয়ার পর দেখো তো এখানে আর কি থাকে? এখানে কিন্তু এটাও থাকে। দেখো উপরে কি আছে বলতো? উপরে হচ্ছে কার্যকর শক্তি, নিচে হচ্ছে প্রদত্ত শক্তি, ইন্টু কত হচ্ছে বলতো? 100%। সো এটাও কারেক্ট। কর্মদক্ষতা মানে হচ্ছে কার্যকর ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এটাও কারেক্ট, কার্যকর শক্তি বা প্রদত্ত শক্তি ইন্টু 100%। এছাড়া আমরা একটু ইন শর্টে এভাবে বলতে পারি যে ইটা ইকুয়ালস টু পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কত পার্সেন্ট বলতো? 100%। এটা ইকুয়ালস টু কত বলতো? পি আউটপুট ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো? পি ইনপুট ইন্টু কত পার্সেন্ট বলতো? 100%। এটা দিয়েও তোমার কি বোঝায় বলতো? কর্মদক্ষতা বোঝায়। সো কর্মদক্ষতার ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো, ক্ষমতার ব্যাপারটা বুঝতে পারছো। সো এই জিনিসটার মাধ্যমে মোটামুটি আমার বেসিক বইতে যতটুকু আছে ততটুকু শেষ, কিন্তু আসলে এতটুকু করলে তো কোনো লাভ নাই, আমাকে একটু প্রশ্ন অ্যানালাইসিস করে আগাতে হবে। সো তোমাদের প্রত্যেকের কাজ হবে, আমি যতগুলা কনসেপ্ট ওয়াইজ জিনিস দেখিয়েছি সবগুলা কনসেপ্ট আমার ভালো মতো মাথায় আত্মস্থ করো। আমরা খুব শীঘ্রই প্রবলেম সলভিং ক্লাসগুলো দেওয়া স্টার্ট করে দেবো।